ছোট রাজার পোষ্য। লিখেছেন সৈকত মুখোপাধ্যায়। ফোয়ারা পুকুরের পাশের ছোট ঘরটাকে সবাই জলটুঙ্গিই বলতো। 50-60 বছর আগেও ওই মার্বেলের ফোয়ারার মুখ থেকে দুধের ফেনার মতন জল উথলে উঠতে দেখেছেন ছোট রাজা জিতসুন্দর মহাবল। পাথরের লতাপাতার গা বেয়ে সেই জল এসে পড়ত ফোয়ারা পুকুরে। জলটুঙ্গির শীতল ছায়ায় বসে জিতসুন্দরের বাবা মহারাজা শ্যামসুন্দর মহাবল আর মহারানী করুণাময়ী গ্রীষ্মের বিকেল কাটাতেন। তবে সে আরও আগের ঘটনা। তখন মোহনপুরের রাজা ছিলেন সত্যিকারের মহারাজা। তারপর তো ভারত স্বাধীন হলো। মোহনপুরের মতন ছোট ছোট স্বাধীন রাজ্যগুলো ভারতের সঙ্গে মিশে গেল। ব্যাস, রাজাগিরি শেষ। রাজা বা রানী কেউই এরপর আর বেশি দিন বাঁচেনি। জিতসুন্দর ওই জলটুঙ্গিতে একা একা বসে দেখতেন ফোয়ারা থেকে কেমন জল ঝরে যাচ্ছে। ততদিনে দুধসাদা মার্বেল হলুদ হয়ে এসেছে। ফোয়ারা পুকুরের স্বচ্ছ জলে গুঁড়ি গুঁড়ি কচুরিপানার সবুজ আস্তরণ। তারপর একদিন ফোয়ারা থেকে জল পড়াও বন্ধ হয়ে গেল। তবে পাথরের তৈরি জলটুঙ্গি, পাথরের টালি দিয়ে বাঁধানো ফোয়ারা পুকুর আর পাথরের লতাপাতায় মোড়া ফোয়ারা, এগুলো সব রয়ে গেল। রয়ে গেলেন মোহনপুরের বিশাল রাজবাড়িতে একা যুবরাজ জিতসুন্দর। রাজত্ব নেই বলে যার আর কোনোদিনই বড় রাজা হওয়া হলো না। চিরকাল ছোট রাজা হয়েই রয়ে গেলেন। আজ এই 80 বছর বয়সেও তিনি মোহনপুরের মানুষের কাছে ছোট রাজা। অবশ্য মাঝের এই বছরগুলোতে জিতসুন্দর একা ছিলেন বলাটা বড় ভুল। মানুষ সঙ্গী ছিল না ঠিকই, কিন্তু সঙ্গী ছিল তার পোষ্যরা। অনেক দিন অবধি তারা ছিল। যতদিন কেনবার সামর্থ্য ছিল তাদের কিনেছেন, যতদিন তাদের খাওয়ানোর সামর্থ্য ছিল খাইয়েছেন। সেই কোন ছোটবেলার নেশা, জংলি জীব পোষা, সহজে ছাড়া যায় কি? এখনো আছে কয়েকজন, তবে তারা আড়ালে থাকতেই পছন্দ করে। দেখাশোনাও বিশেষ করতে হয় না, তারা অনেক স্বাবলম্বী। আজকেও তো ওই লোক দুটো তাকে ধাক্কা মেরে জলটুঙ্গির মধ্যে ঢুকিয়ে যখন দরজা বন্ধ করে দিচ্ছিল, তখন ওদের মধ্যে একজন বেশ ব্যঙ্গের সুরেই জিজ্ঞেস করেছিল, কি ছোট রাজা, এখন আর কিছু পুষ্টটুষ্ট না? সাপ, কাঁকড়া বিছে, চিতাবাঘ? আরেকজন তাই শুনে বলল, বাপস, ছোটবেলায় কি ভয়ই না পেতাম এদিকটায় আসতে। রাতের বেলায় আমাদের বস্তি থেকেও শোনা যেত নানা রকম জন্তু জানোয়ারের চিৎকার। আজব নেশা ছিল বটে ছোট রাজার। তারপর লোকটা মিছিমিছি চারদিকে ভয়ে ভয়ে তাকিয়ে জিজ্ঞেস করল, সচ সচ বাতায়ে ছোট সরকার, কুছ হ্যায় ইয়া নাহি? তারপর দুজনেই হাহা করে হেসে উঠল। জলটুঙ্গির দরজায় শেকল তুলে দিয়ে চলে গেল ভাঙা রাজবাড়ির কোথায় কি লুট করার মতো সামগ্রী এখনো অবশিষ্ট আছে তাই খুঁজতে। আর জিতসুন্দর মহাবল মনে মনে দাঁত কিড়মিড় করে বললেন, যদি কিছু থাকেই তাহলেও তোদের তা বলতে যাব কেন রে? ছেঁচড়া ডাকু যত, বুড়ো মানুষের গায়ে হাত দিতে লজ্জা করে না। 80 বছর বয়সে বোধহয় কোনো অনুভূতি বেশি দিন ধরে রাখা যায় না।
এমনকি রাগও নয়। তাই একটু বাদেই জিতসুন্দর একটা থামে হেলান দিয়ে বসে পড়লেন। ডাকাত দুটো তার হাত পা মুখ কিছুই বাঁধেনি, প্রয়োজন নেই বলেই বাঁধেনি। এই 150 বছরের পুরনো ভাঙাচোরা রাজপ্রাসাদের বাইরে 10 বিঘের বাগান, 2 মানুষ সমান উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। ছোট রাজা তার সমস্ত শক্তি দিয়ে চাঁচালেও ওই বাগান পেরিয়ে লোকালয়ে তার গলার আওয়াজ পৌঁছবে না। সেটা ওই ডাকু দুটো খুব ভালো করেই জানে। ওরা এটাও জানে যে ছোট রাজার একমাত্র সহায় বুড়ো চাকর ভানুদেও আজ দুমকা গেছে নাতনির ছেলের ভুজনই। সে ছাড়া আর কারুর বয়েই গিয়েছে ছোট রাজার খোঁজ নিতে আসার। এসব কথা জিতসুন্দরও জানেন। জানেন যে চেঁচামেচি করলে তার ক্ষতি ছাড়া লাভ কিছু হবে না। তাছাড়া ডাকু দুটো নেবেই বাকি। হয়তো দুটো লোহার রেলিং খুলে নেবে, বা একটা সেগুন কাঠের দরজা। সোনা দানা, দামি দামি মূর্তি, ফুলদানি, পুরনো আমলের পেইন্টিং, সেসব তো তিনি নিজেই এত বছর ধরে বেঁচে খেয়েছেন। নিজে খেয়েছেন, যতদিন পারেন তার প্রাণের চেয়েও প্রিয় পোষ্যদেরও খাইয়েছেন। এখন এই বাড়ি আর বাগান ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। একটাই বাঁচোয়া যে এই পৃথিবীতে তিনি একদম একলা। আর কারুর পেট ভরাবার চিন্তা তাকে করতে হয় না। ভাদুদেও বাগানে সবজির চাষ করে, সেই সবজি বাজারে বিক্রি করে। তার বদলে ছোট রাজাকে দুবেলা রান্না করে খাইয়ে যায়। দরকার মতন ডাক্তার ও ওষুধের ব্যবস্থা করে। ঠিকই আছেন, বেশ আছেন ছোট রাজা, কোনো অসুবিধে নেই তার। সময় কাটে কেমন করে? কেন, সেই কৈশোর থেকে শুরু করে যত পোষ্যকে তিনি কোলে পিঠে করে বড় করেছেন, তাদের কথা ভাবেন বসে বসে। সেসব স্মৃতি একটুও নষ্ট হয়নি তার। বরং যতদিন যাচ্ছে ততই আরও যেন উজ্জ্বল হচ্ছে তাদের ছবি। জলটুঙ্গির পাথরের থামে হেলান দিয়ে বসে আবার সেই রকম স্মৃতির পুকুরে ডুব দিলেন ছোট রাজা জিতসুন্দর মহাবল। প্রথমে এসেছিল রোরো, চিতাবাঘ। তখন ছোট রাজার বয়স বোধহয় বছর 15 হবে। মায়ের সঙ্গে দলমা পাহাড়ের কোলে মুক্তকেশী কালীর মন্দিরে গেছেন। 65 বছর আগে সেই মন্দিরের চারপাশে ছিল ঘন জঙ্গল। মা দাসদাসীদের নিয়ে মন্দিরের ভেতরে পুজোর জোগাড় করছেন। আর জিতসুন্দর মন্দিরের বাইরের শাল গাছে ছাওয়া লাল কাঁকড়ের রাস্তা ধরে পায়চারি করতে করতে পৌঁছে গেছেন মন্দিরের পেছনের আদিবাসী বস্তিতে। হঠাৎই দেখেন কটা আদিবাসী ছেলে একটা চিতাবাঘের ছানাকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে আসছে। জিজ্ঞেস করতে জানালো ওরা বাচ্চাটাকে পেয়েছে জঙ্গলে কাঠ কাটতে গিয়ে, একটা পড়ে থাকা গাছের গুঁড়ির খোঁদলে। বাচ্চাটার বয়স বোধহয় মাস 2 হবে। তখনই কি তেজ, সারাক্ষণ রাগী বেড়ালের মতো মুখে ফ্যাঁস ফ্যাঁস আওয়াজ করছে, আর ছোট ছোট থাবা তুলে হাওয়ায় ঝাপটা মারছে। কিন্তু কি আশ্চর্য, জিতসুন্দর তার সামনে বসে মুখে হালকা একটা শীষ দিতেই সেই বুনো বাচ্চা এক্কেবারে শান্ত। জিতসুন্দর নিজের আঙুলটাকে
ওর দিকে বাড়িয়ে ধরতেই কর করে গোলাপি জিভ দিয়ে তার আঙুলটা চেটে দিল চিতাবাঘের ছা। জিৎসুন্দর মায়ের কাছে তুমুল বায়না করে সেই বাচ্চাটাকে মোহনপুর রাজবাড়িতে নিয়ে এলো। রাজা শ্যামসুন্দর একটু অবাক হলেও ব্যাপারটা মেনে নিলেন। মোহনপুর রাজবাড়ির তখন জমজমাট চেহারা। সেখানে একটা পোষা বাঘ থাকলে ভালোই মানিয়ে যাবে, এমনটাই হয়তো ভেবেছিলেন মহারাজ শ্যামসুন্দর। বাড়ির মধ্যে অবশ্য নয়, রোরোর থাকার জায়গা হলো বাগানের সবচেয়ে দূরের কোণটাকে উঁচু লোহার রেলিং দিয়ে ঘিরে। বনের জানোয়ারকে যেমন ঘরে নিয়ে এলেন, তেমনি ছোট রাজা নিজেও তারপর থেকে যখন খুশি চলে যেতে লাগলেন বনে। মোহনপুর আর দলমার জঙ্গলের মধ্যে তখন তেমন দূরত্ব তৈরি হয়নি। রাজবাড়ির 15টা বিদেশি গাড়ির মধ্যে থেকে ছোট রাজা নিজের জন্যে একটা উইলি জিপ বেছে নিয়েছিলেন। সেইটা চালিয়ে যতটা পারতেন জঙ্গলের মধ্যে ঢুকে যেতেন। যেখানে গিয়ে উইলিও অচল হয়ে যেত, সেখান থেকে শুরু করতেন পায়ে হাঁটা। কখনো আদিবাসী মানুষ তার সঙ্গী হতো, কখনো একদম একা। এই রকমই এক যাত্রায় পেয়েছিলেন কালো মানিককে, শঙ্খচূড়ের বাচ্চা। বেজির পাল্লায় পড়েছিল। ছোট বলেই বেজি সাহস পেয়েছিল কাছে ঘেঁষতে। পূর্ণবয়স্ক শঙ্খচূড়কে দেখলে হাতি বা বাঘও রাস্তা ছেড়ে দেয়, এমনই বিশাল, বিষাক্ত আর ক্রোধী সেই নাগরাজ। লোকে বলে শঙ্খচূড় সাপ নাকি এমনই রাগী যে মাটির উপর উড়ন্ত পাখির ছায়াকেও তেড়ে গিয়ে কামড়াতে চায়। তা জিৎসুন্দরের যত্ন আত্মীতে কালো মানিকও হয়েছিল ঠিক তেমনি। 10 ফুট লম্বা, ইস ইস গর্জন, ঠিক যেন কানাডিয়ান রেল ইঞ্জিনের স্টিম ছাড়ার শব্দ। কালো মানিককে বাড়ির কেউই মেনে নিতে পারেনি। রানী করুণাময়ী ছেলের অপঘাতে মৃত্যুর আশঙ্কাতেই বোধহয় নিজেই অসুখ বাঁধিয়ে বসলেন। দুরারোগ্য কোনো অসুখ। তিনি যখন মারা গেলেন তখন ছোট রাজার বয়স 16 পেরিয়ে 17-র দিকে চলেছে। তারপরই ভারতের স্বাধীনতা লাভ, দেশীয় রাজাদের রাজত্বের অবলুপ্তি আর হৃদরোগে রাজা শ্যামসুন্দর মহাবলের মৃত্যু সবই খুব দ্রুত ঘটে গেল। ততদিনে হিংস্র, বিষাক্ত, ধূর্ত পশু পাখি আর পোকামাকড় পোষার নেশাটা জিৎসুন্দরের রক্তের গভীরে বাসা বেঁধেছে। উপরন্তু রাজা শ্যামসুন্দরের বিপুল সম্পত্তির তিনি ছাড়া আর কোনো দাবিদার ছিল না। ফলে সেই নেশার পেছনে জলের মতো পয়সা ঢালতে লাগলেন ছোট রাজা। আহ, কি সব দিন গেছে তখন! সারা পৃথিবীর বন্য পশু সংগ্রাহকদের কাছে মোহনপুরের ছোট রাজার নাম পরিচিত ছিল। তার বিচিত্র পছন্দের কথাও সবাই জানত। যত হিংস্র, যত নিষ্ঠুর, যত বেশি বিষাক্ত হবে কোনো পশু বা পাখি বা পোকা, ততই তার জন্যে দাম দেবেন মোহনপুরের ছোট রাজা। আরে বাবা, ময়ূর, পায়রা, কুকুর, ঘোড়া এরা তো জন্ম থেকেই মানুষের ন্যাওটা। এদের পোষার মধ্যে কি যে মজা আছে তা তো এখনো ভেবে পান না ছোট রাজা। কিন্তু একটা গলিয়াত মাকড়সা, তার রোমশ বাদামি 8টা ঠ্যাং আর তীক্ষ্ণ চোয়াল নিয়ে যখন হাতের পাতার ওপর
শান্তভাবে বসে থাকে, তখন একই সঙ্গে গা শিরশিরানো আর খুশি মেশানো যে অনুভূতিটা, তা কি ওই ময়ূর হরিণ পুষে কখনো পাওয়া যায়? আফ্রিকা থেকে একটা বেবুন এসেছিল একবার। সে বেটা মরা পশু পাখির মাংস দিলে খেত না, তার জ্যান্ত প্রাণী চাই, নিজের হাতে মেরে তারপর খাবে। এমন মাংসভুক বেবুনের কথা শোনেনি তার আগে জিতসুন্দর। তার সেই সব পোষ্যরা তাকে যে আনন্দ এককালে দিয়েছে, তার কথা ভেবে এখনো ঠোঁটের কোণে একটা সুখের হাসি ফুটে উঠল জিতসুন্দরের। যদিও ডাকাত দুটো তার হাত মুচড়ে ধরায় তার ডান হাতের কবজিটা ফুলে গেছে, যদিও আজ এই বেলা 3টে অবধি তার পেটে একটা দানাও পড়েনি, তেষ্টাতেও গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তিনি সব ভুলে আবার স্মৃতিচারণায় ডুবে গেলেন। ব্ল্যাক মাম্বাও পুষেছিলেন তিনি। আফ্রিকায় যাকে জমের দোসর ভাবা হয়, সেই ব্ল্যাক মাম্বা সাপ। তাকে তার এজেন্ট যেটা এনে দিয়েছিল সেটা ছিল 8 ফুট লম্বা। সেটাকে দেখার আগে অবধি ছোট রাজা ভাবতেন ব্ল্যাক মাম্বার গায়ের রং বোধহয় কালো, তাই এরকম নাম। দেখলেন মোটেই তা নয়। তার পোষা সাপটার রং যেমন ছিল হালকা সবুজ। শুনলেন ছাই কিংবা খাকি রঙের মাম্বাও পাওয়া যায়। ওদের নামের সঙ্গে ব্ল্যাক কথাটা জুড়ে গেছে ওদের মুখের ভেতরের কুচকুচে কালো রংটার জন্য। ব্ল্যাক মাম্বা কাউকে যখন ছোবল মারার জন্য হাঁ করে, তখন ওই কালো রংটাকে মৃত্যুর রং বলেই মনে হয় নিশ্চয়ই। ছোট রাজা কিন্তু তার জন্তু জানোয়ারদের দেখাশোনা করার জন্যে এক প্রাক্তন সার্কাস কর্মচারীকে মাইনে দিয়ে রেখেছিলেন। নাম ছিল সওদাগর। ব্ল্যাক মাম্বা আসার পর সে চাকরি ছেড়ে দিয়েছিল, কিছুতেই তাকে আটকানো যায়নি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সেই সাপটাকেও তিনি সামনে দাঁড়িয়ে থেকে মুরগি খাওয়াতেন। কই, কোনোদিন তো তাকে তেড়ে আসেনি। তার পোষ্যদের কাছ থেকে ছোট রাজা এই শিক্ষাটা পেয়েছেন যে জন্তুরা ওরকম অকারণে কাউকে মারে না। খিদে পেলে কিংবা ভয় পেলে তবেই ওরা আক্রমণ করে। কিন্তু মানুষরা কি করে? ওই তো দোতলায় দুজনের আওয়াজ পাওয়া যাচ্ছে, বোধহয় মার্বেলের কোনো টালি শাবল দিয়ে খুঁড়ে তোলার চেষ্টা করছে। আওয়াজ হচ্ছে দুম দাম করে। ওই মানুষ দুটো তো দিব্যি আরেকটা অসহায় মানুষকে আক্রমণ করে বসল। যাকগে, ওদের কথা যত কম ভাবা যায়। ছোট রাজা নিজেও কত জায়গায় গেছেন জন্তুর খোঁজ পেয়ে। এই তো মাত্র বছর 10 আগের কথা। বিক্রি করতে করতে তখন পুরনো সোনাদানা সব শেষ, জমি জমাও আর বেশি বাকি নেই। তবু কে যেন কানে তুলে দিল আর্জেন্টিনায় সত্যিকারের ভ্যাম্পায়ার ব্যাট পাওয়া যায়, রক্তচোষা বাদুড়। ব্যাস, চলে গেলেন আর্জেন্টিনা। বহু কাঠ খড় পুড়িয়ে নিয়েও এলেন দুটো রক্তচোষা বাদুড়। প্রথম তাদের দেখে অবশ্য একটু হতাশই হয়েছিল। আকারে খুবই ছোট, চামচিকের থেকে হয়তো সামান্য বড় হবে। দেখতেও মোটেই ভয়ঙ্কর নয়, বরং কোনো কার্টুন চরিত্রের মতন মিষ্টি। বাঁচো নাক,
জলজলে পুঁতির মতন চোখ। কিন্তু যে লোকটা ওদের ধরে নিয়ে এসেছিল সে রাত গভীর হতেই ওদের আস্তা বলে ছেড়ে দিল। আর ওরাও ইঁদুরের মতো মাটির উপর দিয়ে খুরখুর করে হেঁটে গিয়ে একটা ঘোড়ার পেছনের পায়ে নিজেদের ধারালো দাঁত দিয়ে গর্ত করে চেটে চেটে রক্ত খেতে লাগলো। তাই দেখে তো ছোট রাজা একেবারে মুগ্ধ। অনেকদিন সেই দুই পোষ্য, সেই টম আর জেরি তার কাছে ছিল। তবে ওরা তো এমনিতেই বেশি দিন বাঁচে না। সেইবারেই সেই আর্জেন্টিনা সফরেই তার শেষ জমিটুকু বিক্রি হয়ে গেল। যাকে বলে সত্যিকারের কপর্দকশূন্য হয়ে পড়লেন ছোট রাজা। এখনো মাঝে মাঝে ভাবেন, অমন করে কি তিনি ভুল করেছিলেন? পরক্ষণেই নিজের বুকের মধ্যেই প্রতিবাদ শুনতে পান। কিসের ভুল? টম আর জেরিকে জানোয়ারের চামড়ায় দাঁত বসিয়ে দিতে দেখার সেই আনন্দ, তার কোনো দাম হয় নাকি? দাম হয় না বলেই তারপরেও একবার এক ঝাঁক পোষ্যকে নিয়ে এসেছিলেন এই বাড়িতে। সেই শেষ, ওরাই তার শেষ পোষ্য। কিন্তু বড় বেশি মূল্য দিতে হয়েছিল তার জন্যে। একটা বিদেশি জার্নালে পড়েছিলেন তাদের কথা, তাদের হিংস্রতার গল্প। ওই ম্যাগাজিনেই লিখেছিল যে এখানেও, মানে ভারতে ঠিক নয়, বাংলাদেশের কাপ্তায়ে ওরা নাকি দিব্যি মানিয়ে নিয়েছে, বংশবৃদ্ধি করেছে। সঙ্গে সঙ্গে জিৎসুন্দরের মাথার পুরনো পোকা আবার নড়ে উঠল। এজেন্টকে ফোন করলেন, আমার ওই জিনিস চাই। পুরনো এজেন্ট, সে জিৎসুন্দরের আর্থিক অবস্থা জানত। আমতা আমতা করে বলল, অনেক খরচার ব্যাপার ছোট সরকার, তারপরে কাজটা বেআইনিও বটে। পুলিশে জানতে পারলে আমি আপনি দুজনেই হাজতে চলে যাব। খরচ নিয়ে ভেবো না। ফোনটা কানে ধরে রেখেই জিৎসুন্দর তাকিয়েছিলেন রাজবাড়ির দেয়ালে টাঙিয়ে রাখা সারি সারি পূর্বপুরুষদের প্রতিকৃতির দিকে। খাঁটি সোনার পাতে মোড়া 18টা অয়েল পেন্টিংয়ের 18টা বিশাল বিশাল ফ্রেম। তার মধ্যে একটা প্রতিকৃতি তার বাবার, শ্যামসুন্দর মহাবলের, আর একটা রানী করুণাময়ীর। তা হোক, এইসব মানসিক দুর্বলতার মানে হয় না। তিনি দ্বিগুণ তেজে বললেন, খরচের ব্যাপারটা নিয়ে ভেবো না। আর ওদের রাখবো আমার বাড়ির ভেতরে, কাকপক্ষীও টের পাবে না তো পুলিশ। সেই শেষ এ প্রাসাদে কোনো পোষ্য ঢুকেছিল। অবশ্য খালি দেয়ালগুলোর দিকে তাকালে এখনো বড় অস্বস্তি হয়। চুপ করে থাকতে থাকতে কখন যেন চোখ দুটো জুড়ে এসেছিল ছোট রাজার। হঠাৎই সেই লোক দুটোর চিৎকারে ঘুমের চটকা ভেঙে গেল তার। কি বলছে ওরা? বাপ বাপান্ত করছে ছোট রাজার। তাদের এত পরিশ্রম নাকি বৃথাই গেছে, কিছুই নেবার মতো পায়নি, শুধু এইটা ছাড়া। ওকে রেখে দাও, ছোঁবে না, ছোঁবে না বলছি ওকে। ক্ষিপ্ত মাম্বার মতনই জিৎসুন্দরের বসে থাকা শীর্ণ শরীরটা মুহূর্তের মধ্যে খাড়া হয়ে দাঁড়িয়ে উঠল জলটুঙ্গির ভেতরে। দরজায় শেকল তোলা না থাকলে তিনি নিশ্চয়ই এতক্ষণে ওই দুই ডাকাতের ওপর ঝাঁপিয়ে পড়তেন। রেখে দিয়ে যাও একে, আবার চিৎকার করে উঠলেন তিনি। না করেই বা করেন কি?
ওরা যে রোরোকে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রোরোকে, তার প্রিয় বন্ধু, তার প্রথম পোষ্য। রোরোর মাউন্ট করা শরীরটাকে নিয়ে ওরা নেমে আসছে সিঁড়ি বেয়ে। রোরোর মৃত্যুর পর তার শরীরটা নিয়ে লন্ডনের এক বিখ্যাত ট্যাক্সিডার্মিস্টকে দিয়ে মাউন্ট করিয়ে এনেছিলেন। রোরো গুঁড়ি মেরে বসে আছে, যেন ছোট রাজা একবার রোরো বলে ডাক দিলেই সে লাফিয়ে তার কাছে চলে আসবে। আবার আগের মতন তার দুই কাঁধে থাবার ভর দিয়ে দাঁড়িয়ে তার গাল চেটে দেবে। বেঁচে থাকার জন্যে, পোষ্যদের বাঁচিয়ে রাখার জন্যে তার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছেন জিতসুন্দর। কিন্তু রোরোর এই মাউন্ট করা শরীরটা কিছুতেই প্রাণে ধরে বিক্রি করতে পারেননি। যদিও বহু টাকার প্রস্তাব এসেছে ওটা কিনবার জন্য। আর আজ ওরা ওই স্ট্যাচুটাকেই তুলে নিয়ে যাচ্ছে। ছোট রাজার চিৎকার শুনে ডাকাত দুটো এক মুহূর্ত অবাক হয়ে দাঁড়িয়ে পড়েছিল। তারপরেই ব্যাপারটা ওদের মাথায় ঢুকল। খুব নিষ্ঠুর একটা হাসি হাসতে হাসতে ওরা এগিয়ে এলো জলটুঙ্গির পাথরের জাফরি ঘেরা দেয়ালের সামনে। বিড়াল যখন ইঁদুরকে মুঠোর মধ্যে পায়, তখন মেরে ফেলার আগে তাকে নিয়ে যেমন কিছুক্ষণ খেলা করে, সেইভাবে তারা জিতসুন্দরের সামনে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে বুড়ো? পোষ্যের জন্যে কষ্ট হচ্ছে নাকি? বলেই একটা শাবল তুলে একজন রোরোর স্ট্যাচুটার পিঠে বাড়ি মারল। না না, তোমাদের পায়ে পড়ি। নিজের কথাটা নিজের কানে যেতেই চমকে থেমে গেলেন জিতসুন্দর। কি বললেন তিনি? তিনি মোহনপুরের ছোট রাজা। ওই সামান্য দুটো লুটেরাকে বললেন পায়ে পড়ি। কিন্তু আর কি বা করতে পারেন তিনি? এরা করুণা না করলে কে বাঁচাবে রোরোকে? তাকেই বা কে বাঁচাবে? কেন তোমার পোষ্যরা? তুমি তাদের জন্যে জীবন দিয়ে দিয়েছ, আর বিপদের সময় তারা তোমায় দেখবে না? কে যেন ছোট রাজার মাথার ভেতর ফিসফিস করে বলে গেল কথাগুলো। তাই তো, তাই তো। হঠাৎ ছোট রাজার চোখের ঘোলাটে মণি দুটোর ভেতরে নীল আগুনের আভা নেচে উঠল। ক্ষীণ একটা হাসিও যেন তার শুকনো ঠোঁটের কোণে দেখা দিয়েই আবার মিলিয়ে গেল। সেসবের কিছুই অবশ্য ওই ডাকাত দুটোর চোখে পড়ল না। তারা খেলার ছলেই আবার রোরোর শরীরটাকে আছাড় মারার জন্যে মাথার উপর তুলে ধরল। ওকে ছেড়ে দাও, তার বদলে এটা নাও, এটা। কথা বলতে বলতেই ছোট রাজা তার জামাটা খুলে ফেললেন। তার বুকের উপর পড়ন্ত দুপুরের আলোয় ঝিলিক দিয়ে উঠল একটা হিরে। মোহনপুরের মহাবল রাজবংশের সৌভাগ্যমণি। সোনার হারের মাঝখানে গাঁথা সেই হিরেটাকে দ্রুত গলা থেকে খুলে নিয়ে জাফরি দিয়ে হাত বাড়িয়ে ছুঁড়ে দিলেন ছোট রাজা। হাহা করে উঠল ডাকাত দুটো, কি করেন, কি করেন? কিন্তু তার আগেই বাতাসে একটা গোলাপি বিদ্যুতের রেখা এঁকে সেই কমল হীরের মালা উড়ে গিয়ে পড়ল পানার অন্তরণে ঢাকা ফোয়ারা পুকুরের মাঝখানে। পড়েই টুপ করে ডুবে গেল। আর সঙ্গে সঙ্গেই সেই লোক দুটো সব কিছু ফেলে
ঝাঁপ দিল পুকুরের জলে। এর পরের দৃশ্যটা জিৎসুন্দর দেখতে চাইছিলেন না, কিন্তু কি যেন এক অদৃশ্য সম্মোহন তার চোখ দুটোতে ওই দিকেই আটকে রাখল। লোক দুটো কিছু দূর সাঁতরে যাওয়ার পরেই ফোয়ারা পুকুরের জল তোলপাড় হয়ে উঠল, যেন পুকুরের নিচে হঠাৎই কেউ আগুন জ্বেলে দিয়েছে, আর তার আঁচে টকবক করে ফুটতে শুরু করেছে পুকুরের জল। ডাকাত দুটোর আর্তচিৎকারে ফালা ফালা হয়ে গেল দেহাতি দুপুরের নৈশব্দ। আস্তে আস্তে ওদের উৎক্ষিপ্ত দুজোড়া হাত জলের নিচে তলিয়ে গেল। সবুজকে ছাপিয়ে এখন সেই জলে ভেসে উঠেছে দলা দলা রং, রক্তের লাল। ছোট রাজা খুশি হলেন। ওরা সংখ্যায় এত বেড়েছে দেখে। ওরা এখন তৃপ্তিতে জলের উপর লাফালাফি জুড়েছে। ঝিকিয়ে উঠছে তাদের রূপলি দাঁতের শাড়ি আর পেটের কমলা আঁশ। আহা, খুশি হবে না? কতদিন বাদে ওরা আজ পেট ভরে মাংস খেতে পেল। কলম্বিয়া থেকে চোরাপথে নিয়ে আসা তার শেষ পোষ্য ওই পিরানহা মাছেরা